বিয়ে কি এর? এ কি আবার বিয়ে করবে? ধারা শুধু চোখ ঘুরিয়ে ওয়াসিফকে দেখে। ওর সামনে দিয়ে ওর পাশ কাটিয়ে লোকটা এইমাত্র চলে গেল, অথচ একবার ওকে দেখলোও না। এমন ভাব যেন এখানে ধারা বলতে কোনো মানুষই নেই। ধারার জায়গা থেকে নড়লো না, আরো সিঁড়ির রেলিং ধরে খামি হয়ে দাঁড়িয়ে রইল। ওয়াসিফ গিয়ে মেহমানদের সালাম দিয়ে মায়ের সঙ্গে সঙ্গে তাদের আপ্যায়নে ব্যস্ত হলো। আর ধারার সুচালো দৃষ্টি ফেলে দেখতে থাকলো, যেই না ওয়াসিফ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে অমনি মেয়ে দুটোর ভঙ্গিমা যেন কয়েক গুণ বেড়ে গেল। একজন তো চুল ঠিক করছে, অন্যজন নড়ে চড়ে ফ্যাশন করে বসছে, মানে তাদের উদ্দেশ্য ওয়াসিফের নজরে পড়া। ধারা মেয়ে দুটোকে দেখে নিয়ে এবার খেয়াল করে ওয়াসিফের দিকে তাকায়। ওয়াসিফ তখন ভীষণ ব্যস্ত মেহমানদের সঙ্গে আলাপে। ধারার সুচালো দৃষ্টি আপাতত ওয়াসিফের উপর থেকে সরছে না। ও ওইখানে দাঁড়িয়ে বিড়বিড় করে, আরে একবার তাকিয়ে দেখুন, আসমান থেকে দুই পরী নেমে এসছে আপনার জন্য। একটু মনোযোগ দিন না সেদিকে, দিন না দিন। একবার একটু তাকান, আপনিও ভাব নিন ওদের সঙ্গে। আমি কোনো রকম একটা পয়েন্ট পাই আপনার ঘরের চিপের তলক। কিন্তু ওয়াসিফের দৃষ্টি সবার দিকে গেল, মেয়ে বা ওই বাড়ির বউগুলোর দিকে মোটেও গেল না। ওয়াসিফ মেহমানদের সঙ্গে আলাপ সেরে চাচার সঙ্গে একটু নিরিবিলি ওপাশে সরে গেল জরুরি কথা বলতে। ওয়াসিফ ওইখান থেকে চলে যেতে ধারাও আর সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে না, ছুটে যায় ঘরে, যেখানে ওর আপাকে আবার দুই বান্ধবী সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ও চুপচাপ খাটে বসে পা দুলাতে দুলাতে দেখতে থাকে আপাকে। আজকে আপাকে ভারী সুন্দর লাগছে ওর চোখে। কখনো সাজগোজ না করা মেয়েটা আজ শাড়ি পরেছে, মুখে চোখে হালকা পাতলা সেজেছে, এতে যে কি সুন্দর লাগছে। ধারা খুশিতে গদগদ হয়ে মোহনাকে বলে, মোহনা আপু, আপাকে সাজানো হয়ে গেলে একটু কানের পাশে কাজলের কালি ছুঁয়ে দিও, যাতে নজর না লেগে যায়। আপাকে আজ ভারী মিষ্টি লাগছে। ওর কথায় ওরা দুজন হাসে চুপচাপ। লুইপা বোনের দিকে তাকিয়ে বলে, তুই ওভাবে বসে আছিস কেন? তুই সাজবি না? ধারা শটান হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বলে, আমি সাজতে যাব? কোন দুঃখে? আমাকে কি পাত্রপক্ষ দেখতে এসছে নাকি? আজকের দিন শুধুমাত্র তোর আর মুনিব ভাইয়ের। তোরা সাজ, আমি এইমাত্র দেখে এলাম মুনিব ভাই একটুও সাজেনি। কেমন একটা ম্যারমেরে শার্ট পরেই চলে এসছে। বেচারা মনে হয় অনেক টেনশনে আছে, বুঝলি আপা? লুইপা শুধু মুচকি হেসে নিজেকে দেখে আয়নায়, কোনো কথা বলে না। তারপর আবার ধারাকে তাড়া দিয়ে বলে, তুইও একটা শাড়ি পর। ধারা শোয়া থেকে উঠে বসে অবাক ভঙ্গিতে শুধায়, কেন? তুই বিবাহিত মহিলা, বাড়িতে তোর বর আছে, আজ একটু শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তার সামনে গিয়ে ঘুরতে তো পারিস না? লুইপা সোজা সাপটা জবাব। ধারা আপার কথা মনোযোগ দিয়ে শুনে বলল, তারপর এতে আমার বিশেষ লাভ কি হবে? লাভ হবে এই যে তুই আজকের দিনে তোর বরের চোখে সুন্দর একটা বউ হয়ে ফুটে উঠবি। ধারা আবারও ঠাস করে বিছানায় শুয়ে পড়ে ভীষণ ক্লান্ত কণ্ঠে বলে, আমি অত ফুটতে পারছি না আপা। আজ বরং সবকিছু বাদ দিয়ে তুই একমাত্র ফুটে ওঠ মনিব ভাইয়ের চোখে। লুইপা আর কথা বলে না। চেনে ভালো করে এই মেয়েকে, এত বড় তেরা ও লাইফে আরেকটা দেখেনি এমন। লুইপা ভেবে পায় না ভাইজান কেন এটাকে এখন এভাবে সহ্য করে যাচ্ছে। তার মতো মানুষ এটাকে তুলে কায়দা মতো একটা আছাড় মারলে তেরামো চিরতরে বিদায় হয়। তোমার সিদ্ধান্ত কি ওয়াসিফ? ওয়াসিফ তখন বুকে আড়াআড়ি হাত বেঁধে সম্মুখ বরাবর দাঁড়িয়ে আছে চাচার সামনে। ভদ্রলোক প্রশ্নটি করে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে ভাইপোর দিকে। ওয়াসিফ প্রশ্নটির জবাব ভীষণ কোমল তবে দৃঢ়তার সঙ্গে দিল, মেয়ের গার্জিয়ান আপনি, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নেওয়ার কথা। আমরা তো শুধু মতামতটাই দিতে পারি। মেইন সিদ্ধান্ত তো আপনি আর চাচি আম্মা নেবেন। আচ্ছা বেশ, তাহলে বড় ভাই হিসেবে তোমার মতামতটুকু শুনি আগে, বলো। ওয়াসিফ চাচার মুখের দিক থেকে চোখ নামিয়ে মেঝেতে রাখলো, বলল, এতটুকু বলেই ওয়াসিফ থামে, তাকায় চাচার মুখের দিকে, এরপর আবার বলে, ভদ্রলোক আচমকায় বলে বসলেন, আমি হঠাৎ কোনো সিদ্ধান্তে যেতে চাচ্ছি না, আমার আরেকটু সময় প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওয়াসিফ জিজ্ঞেস করে, তাহলে এই এক ঘর মানুষকে আপনি ফিরিয়ে দেবেন?
ফিরিয়ে কেনে দেব। যথাসাধ্য তাদের সম্মান বজায় রেখে আপ্যায়ন করে দেব। আশা করি তারা বুঝবে। ওয়াসিফ কিছু সময় চুপ থেকে বলে, চাচা, আপনি যদি এমনটা করেন তবে একটা ছেলে তার নিজ জায়গা থেকে অনেকটা ভেঙে চুরে যাবে, আর সাথে আপনার মেয়েটাও। শুধু আপ্যায়নে কিন্তু ওদের এই ক্ষত পোষাবে না। ভদ্রলোক এবার কিছুটা চওড়া গলায় বলেন, তাহলে তুমি কি বলতে চাচ্ছ, ওনারা এলেন আর অমনি আমি মেয়ে দেখিয়ে মেয়ে তাদের দিয়ে দেব? আমিও কথা কখন বললাম আপনাকে? বলনি, কিন্তু তোমার কথার মানে তো এটাই। ওয়াসিফ নীরবে দম ফেলে বলে, যে কথা আমি বলিনি সে কথার নিজ মানে বের করা ঠিক না। যাই হোক, মেয়ে যেহেতু আপনার, সিদ্ধান্ত তবে আপনারাই নিন পুরোটা। কারো মতামতের আর প্রয়োজন পড়বে না নিশ্চয়ই। ওয়াসিফ আর দাঁড়ায় না, ওখান থেকে সোজা হেঁটে পেছনে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠে। ওরা মেয়েরা কজন দোতলা ঘর থেকে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। ওদের মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত ধারা। সে কখন কোন বেলা আপাকে সুন্দর মতো সাজগোজ করিয়ে ওরা অপেক্ষা করছে নিচ থেকে মুরব্বীরা ওদের যেতে বলে ডেকে উঠবে, কিন্তু কারো কোনো পাত্তাই নেই। কতক্ষণ পেরিয়ে গেল, কেউ ডাকছে না ওদের। ধারা সামান তালে পায়চারি করছে। একবার ঘর থেকে বেরিয়ে নিচে উকি দিচ্ছে, আবার এসে আপার কানের কাছে সুর তুলে বলছে। এই আপা, তোকে এখনো ডাকে না কেন? পরপর দুইবার এই একই কথা জিজ্ঞেস করতেই বা কপাল কুঁচকে বলে, তুই এত অধৈর্য কেন? সময় হলে ডাকবে, তুই চুপচাপ থাক। ও কথা শুনে ধারা মাথা ঘুরিয়ে দেখে আপাকে, কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, ওরে রে আপা, রে আপা, ধৈর্যের ঔষধ খেয়েছিস? এই কথা তুই আমাকে বলছিস, তাও আবার ধৈর্য ধরে থাকতে? বাবা, মেয়ের উন্নতি হয়েছে। ধারার কথা শেষ হতেই মোহনা হাতের ইশারায় দরজার কাছ থেকে ডেকে বলে, এই ধারা, একটু এদিকে এসো, দেখে যাও। ধারাকে ডাকতে যতক্ষণ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দাঁড়ালো মোহনার পাশে। খাটের উপর বসে থাকা লুইপা হঠাৎ বোঝে না এত জলদি কি জন্য ডাকলো ধারাকে। মেহমানদের আপ্যায়নের মূল আয়োজন শেষ হয়েছে অনেক আগেই। এখন তারা প্রত্যেক অপেক্ষারত ছিল মেয়ে দেখার। কিন্তু সেই বিশেষ সময়টিতে যেন কথা পারলেন ভদ্রলোক, যিনি লুইপার বাবা। আপনারা যে এভাবে আয়োজন করে হুট করে চলে আসবেন আমি বুঝতে পারিনি। আসলে আমি মেয়েকে বিয়ে দেবার ব্যাপারে এখনো প্রস্তুত নই। আমার মেয়ে পড়ছে, ওর পড়াশোনাটা আগে শেষ হোক, তারপর না হয় ভেবে দেখবো। উপস্থিতি মেহমানেরা কথাটা শোনা মাত্রই একযোগে সবাই মুনিবের দিকে তাকালো। মুনিব এতক্ষণ চুপচাপ বসেছিল। কথাটা ওর কানে যেতে ও মাথা তুলে তাকালো ভদ্রলোকের দিকে। তারপর একে একে চেয়ে দেখলো নিজের পরিবারের সদস্যদের চাহনি ওকে নীরবে একসঙ্গে প্রশ্ন করছে, মেয়ে নাকি তোর পছন্দ? মেয়েরও নাকি তোকে পছন্দ? মেয়ের বড় ভাই নাকি তোকে ডেকেছে বিয়ের ব্যাপারে কথা বলতে? তবে এখন এসব কি? এই ধরনের কথার মানে কি? মনিব আর ওর ফ্যামিলি যতটা চমকেছে তার চেয়েও বেশি চমকেছে ধারা আর লুইপা। আচমকা ধারা বিড়বিড় করে বলে, চাচা চাচিকে কদিন আগেও শুনলাম মেজর শাহেদ ও ওয়াসিফকে বলতে ইনিয়ে বিনিয়ে যে জন্য আপার জন্য ডিফেন্স সেক্টরের কাউকে বাছাই করে আনে। সেই মানুষ আজ বলছে মেয়ের বিয়ের ব্যাপারে এখন কিছু ভাবেইনি। কি আশ্চর্য, কি ভয়ানক মিথ্যা! অতটুকু দৃশ্য দেখতে এবং শুনতেই এত সময় ধরে হাসি হাসি মুখটাতে নেমে এলো চৈত্রের খরা। চোখ দুটোতে নোনা পানি এসে টলমল করতে লুইপা বলে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি চিনি আমার জন্মদাতা বাপকে, আমি ভালো করেই চিনি। তাই তো সারাদিনের আনন্দ খুশিটুকু আমি ফুটিয়ে তুলতে পারিনি নিজের মধ্যে। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ধারা স্থির চোখে আপার মুখের দিকে তাকিয়ে আছে, শুনছে আহাজারি। আজ যে একটু আগে খুশি ভাবটা ছিল এই রুমে, তা এখন হাওয়াতে মিশে গেছে পুরোপুরি। নিজের কথোপকথন এখনো শেষ হয়নি। ওরা নিজেদের কথা আলোচনা বন্ধ করে আবারও মনোযোগ দিল ওদিকে। ভদ্রলোকের কথাটাকে হজম করে মুনিবের মামা হাসি হাসি মুখ করে বললেন, সে আপনি বিয়ের জন্য প্রস্তুত পরে হন, আমাদের কোনো অসুবিধা নেই। বলতে গেলে আমরাও সেভাবে তৈরি হইনি এখনো, বুঝতে পারছেন? ছেলে মেয়েদের পছন্দটাকে গুরুত্ব দিয়ে আমরা কেবল আয়োজন করে এসেছি হবু বৌমাকে দেখতে। দেখা দেখি শেষ বেলায় আজ না হয় আংটি পরিয়ে রেখে যাই, এরপর আরেকদিন দুই পরিবার বসে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। লুইপার বাবা এবার আর কোনো ভনিতা ছাড়াই স্পষ্ট জবাব দিলেন, সামনের পরীক্ষা, টোটালি বিয়ের বিষয়ে বাতিতে চাচ্ছি।
বিয়ে উপযুক্ত মেয়ে যেহেতু আমার ঘরে আছে, পাত্রও আসবে, কোনো ব্যাপার না। তবে আপাতত মেয়ে বিয়ে দেবো না। ডাইনিং এর পাশে দাঁড়িয়ে এ বাড়ির ৩ গিন্নিও শুনল বসার ঘরের আলোচনা। যেহেতু তাদের বাড়ি পুরুষ লোক কথা বলছে, সেখানে তারা আর কেউ নিজেদের মতামত রাখে না। মেহমানদের সঙ্গে কথা যা বলার লুইপার বাবা একাই বলছে। পাশে আরেক ভদ্রলোক অর্থাৎ ধারার বাবা চুপচাপ আছেন। সে সুযোগ দিচ্ছে ভাইকে। সবার আগে মেয়েটা তো তার, কথা সেই বলুক। মুনিবের মামা বেশ বিচক্ষণ এবং শান্ত মানুষ। বিষয় পুরোপুরি বিশ্লেষণ করে নিতে খুব বেশি সময় লাগলো না তার। বাকি সদস্যরা কথার আকার ইঙ্গিত বুঝলো। পুরোটা সময় চুপ রইল মুনিব। ও শুধু আশেপাশে নজর বুলিয়ে খুঁজছে সেই মানুষটাকে, যে মানুষটা গতকাল ওকে আশা দেখিয়েছিল, ওদের সম্পর্কের একটা নাম দেওয়ার ওয়াদা দিয়েছিল। তাহলে আজ এখন সেই মানুষটা কোথায়? কোথায় সে অকুতোভয় মেজাজ শাহেদ ওয়াসিফ? কিছুক্ষণ আগে সে ফুরফুরে আমেজের আনন্দ এ বাড়ি থেকে বিদায় নিয়েছে অতিথিদের বিদায়ের সঙ্গে সঙ্গে। উপরে দোতলা ঘরগুলো গোটাটাই নিস্তব্ধতায় ঘিরেছে। বসার ঘরে দুটো সোফাতে এই বাড়ির 2 কর্তা এখনো বসে আছে। মেহমানরা যেতেই সেসব গোছগাছ করছে 3 গিন্নি। কতক্ষণ পর লুইপার 2 বান্ধবী বেরিয়ে গেল বাড়ি থেকে। যে খুশিটুকু নিয়ে এ বাড়িতে এসেছিল তা এখন পানসে। ধারা চুপচাপ মুখ ভার করে তাকিয়ে আছে তার আপার দিকে। না, লুইপা একটুও কাঁদছে না এখন। গায়ের শাড়িটা এখনো খোলেনি। খাটে হাঁটু ভেঙে একধানে চুপচাপ বসে আছে। কতক্ষণ চুপচাপ বসে থেকে ধারা দেখে আপাকে। আস্তে করে একটু বুঝ দিতেই বলে, জানি তোর ভীষণ মন খারাপ হচ্ছে, হওয়ারই কথা, কিন্তু আপা। ধারা পুরো কথা শেষ করতে পারে না। তার আগেই লুইপা ওকে থামিয়ে বলে দেয়, এ ঘর থেকে যা ধারা, আমি একা থাকবো। আপার বলা কথাটুকু শুনেই ভয়ে ধারার বুক ধক করে ওঠে। আপার এমন চুপ হয়ে যাওয়ার রূপটা ওকে ভীষণ ভয় পাইয়ে দিচ্ছে। আপা মোটেও কান্নাকাটি করছে না, আহাজারি করে ভেতরের দুঃখ বলছে না। এখন আবার বলছে ওকে এ ঘর থেকে বেরিয়ে যেতে। আপা হঠাৎ এমন চুপ হয়ে গেল কেন? ধারা আস্তে করে বলে, আমি একটু এখানে থাকি আপা, কথা বলছি না, তোকে বিরক্ত করব না। লুইপা ওর কথার জবাব দেয় না, তবে কিছুক্ষণ পর আস্তে করে বলে, আমি একটু পানি খাবো, পানি এনে দে। ধারা লাফিয়ে উঠে আবার জিজ্ঞেস করে, পানি খাবি আপা? হুম। ধারা আর এক মুহূর্ত বসে থাকে না। ও দৌড়ে যায় নিচে পানি আনতে। ওদের ঘরের জগে আপাতত পানি নেই। ধারা জগ থেকে গ্লাসে পানি নিয়ে উপরে উঠল। তখন বাড়ির কারোর সঙ্গে ওর দেখা হয় না। ও নিজে থেকে আর কাউকে খুঁজতেও কথা বলতেও যায়নি। পানির গ্লাস হাতে ও যখন পৌঁছালো ঘরের সামনে, আচমকা ওর চোখ বড় বড় হয়ে যায়। দরজা তো খোলাই রেখে গেল, তাহলে এখন দরজা আটকেছে কেন আপা? ধারা গলায় জোর বাড়িয়ে কয়েক ডাক দিল, তবে কাজ হলো না। দরজা ধাক্কিয়ে ডাকে, আপা, এই আপা, পানি খাবি? দরজা খোলো আপা, আপা। কোনো ডাকে কাজ হলো না। ভয়ে চোখ মুখ কুঁচকে যায় ধারার। বছর 2 আগে হিন্দু পাড়ায় এমন একটা ঘটনা ঘটেছিল। পুষ্প আপা ভালোবাসতো একজনকে। আপার পরিবার সেখানে বিয়ে দেয়নি তাকে, আর সে রাতেই পুষ্প গলায় দড়ি দিয়েছিল। এমন কিছু ভাবতে হাত পা কেঁপে ওঠে ধারার। ও কি করবে দিশেহারা হয়ে বারে বারে আপাকে ডাকে। আচমকা ছুটতে গিয়ে ওর চোখে থামে ঘরের খোলা জানালায়। ঘরের ভেতরের এই দৃশ্য দেখতে হাত কেঁপে স্টিলের পানির সমেত গ্লাসটা ঝনঝন শব্দে তুখর তোলে। ধারার আপা বলে বিকট এক চিৎকার বাড়ি খায় দোতলার দেয়ালগুলো। মুহূর্তেই হিতাহিত জ্ঞান হারিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে ধারা। কি করবে, কাকে ডাকবে? এমন মুহূর্তে ওর মস্তিষ্ক পুরোপুরি ওকে চুপ করিয়ে রেখেছে। মিনিট খানিক ওভাবে পাথর হয়ে দাঁড়িয়ে থাকা ধারা এতটুকু পরিমাণ সচলতা ফিরে পেতেই তোড় পাতে থাকে জানালার গ্রিল ধরে। আপা, আপা রে, এমন করিস না আপা, ও আপা। ওর ওভাবে চেঁচিয়ে অনুরোধ শুনছে না লুইপা। পুরোপুরি মনোযোগ দিয়ে হাতের সুতির শাড়িটা জোরসে ছুঁড়ে মারলো উপর দিকে। শাড়িটা গিয়ে পড়লো সিলিং ফ্যানের পাখাতে। অতটুকু দৃশ্য দেখেই ধারা দোতলার এদিকে ওদিকে ছোটাছুটি করে আর আহাজারি করে ডাকতে থাকে, বড় আম্মা, আম্মা, তোমরা কোথায়? দেখে যাও, আপা পাগলামি করছে, আমি পারছি না, তোমরা একটু আসো। ওখান থেকে পুনরায় ধারা ছুটে আসে দরজার কাছে, আবারও কেঁদে অনুরোধ করে আপাকে।
এমন করিস না, পাগলামি বন্ধ কর আপা। ও আপা। লুইপা অধৈর্য হয়ে এবার চেয়ার টেনে নিল। শাড়ি ঠিক মতো ফ্যানে বাঁধতে পারছে না। ধারা ছুটে গিয়ে আবার ডাকে সবাইকে। এখনো কেন কেউ এগিয়ে আসছে না? পরপর ওর মনে পড়ে বাড়িতে তো কেউ নেই। মাগরিবের পরপরই মা চাচিরা ওই পাড়ায় গিয়েছে কার যেন অসুস্থতার খবর শুনে। ভর সন্ধ্যায় বাবা বা চাচাও কেউ বাড়িতে নেই। ছোট ভাই বোনগুলো পড়তে হবে না বুঝে ছুটেছে পিছু পিছু মায়ের। নোনা পানিতে টলমল দুই চোখে মাথা ঘুরিয়ে তাকায় দক্ষিণের ঘরটার দিকে। মস্তিষ্ক ডেকে বলে, এত চিল্লাচ্ছে ও, তারপরেও এই লোকটা কেন এগিয়ে আসছে না? ধারা তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না, ছুটে যায় ও ঘরের দুয়ারে। দরজাটাতে হাত বাড়াতে ক্যাচ ক্যাচ শব্দ। দরজা খুলে ফাঁকা হলো ঠিকই, কিন্তু পুরো ঘর শূন্য পড়ে আছে। একটুখানি ভরসা নিয়ে যখনই এসে দাঁড়ালো মেয়েটা, ঠিক তখনই সেই আলোটুকু নিভে গেল। তবুও নিজের ধারণাকে ভুল প্রমাণ করতে কয়েকবার ডাকলো। আছেন, শুনছেন আপনি আপা? আচমকা বিকট এক শব্দ হতেই ধারা পুরোপুরি এবার স্তব্ধ হয়ে যায়। গায়ের বল শূন্য হয় সঙ্গে সঙ্গে, আর এক পা টেনে সামনে এগিয়ে নেওয়ার শক্তিটুকু পুরোপুরি শেষ হয়ে যায়। মাথা চক্কর কেটে তাল মিলিয়ে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে ছোটখাটো গরনের শরীরখানা। রাতের মধ্যপ্রহর, বাইরে ঝড়ো হাওয়া বইছে। সাই সাই করে বয়ে যাওয়া বাতাস দোতলায় উপর দিয়ে যেন এক রাতের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। খোলা জানালার পর্দাগুলো উঠছে মন খুশি মতো। দিনের গরমকে এক নিমিষেই হারিয়ে দিয়েছে এই মধ্যরাতের বাতাস। খাটের বেড সাইডে মাথা হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে চুপচাপ বসে আছে ধারা। বাইরের ঝড়ো হাওয়া যতটা তীব্র হচ্ছে, ওদের বাড়ির ভেতরকার ঝড় ততটাই শান্ত হয়েছে এখন। ধারা মিনিট ২০ মতো জ্ঞান শূন্য হয়ে পড়েছিল এই ঘরের মেঝেতে। ওই ২০ মিনিটে কি কি ঘটেছে তা নিজ চোখে কিছু দেখতে না পারলেও জ্ঞান ফেরা মুহূর্তে সবটা পরিষ্কার হয়েছে। ওই মুহূর্তেই দৃশ্য চোখের পাতায় ভেসে উঠতে গায়ের লোম এখনো কাটা দিয়ে উঠছে। কি অঘটন ঘটাতে যাচ্ছিল তার বুদ্ধিমতী আপা? ধারা এবার এলিয়ে রাখা মাথাটা সোজা করে তাকায় রুমের কোনায়। খোলা জানালার পাশে একটা চেয়ার পেতে সেখানে ওয়াসিফ বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, পিঠ ঘুরিয়ে বসেছে ধারার দিকে। কারেন্ট নেই, ঝড় শুরু হতেই কারেন্ট গেছে সেই তখনই। ঘরের সবকিছু অন্ধকারে ডুবে থাকলেও বিজলির আলোয় এক ঝলক ঘরের সবকিছু পরিষ্কার হয়ে চোখে ধরা দিচ্ছে। ধারা তাকিয়ে থাকে অন্ধকারে ওয়াসিফের দিকে। ভাগ্যিস লোকটা সময় মতো এসেছিল, নয়তো এ বাড়িতে আজ একটা শোক আয়োজন চলতো এত সময়। অন্য সময় হলে তার আপাকে এতগুলো থাপ্পড় দেওয়ার কারণে এই লোকের সঙ্গে কথা বলাই বন্ধ করত ধারা। তবে আজ আপার ওই চরগুলো পাওনাই ছিল। আপার মতো মানুষের কাছে আজকের এই ছেলে মানুষই পাগলামি মোটেও আশা করো ছিল না। অবুঝের মতো নিজেকে শেষ করতে চাওয়ার অপরাধে এতটুকু শাসন আপা ডিজার্ভ করে। ধারার বয়সে বড় হলেও দুটো দিত কায়দা মতো। ধারা যখন এসব কথাগুলো নিজ মনে ভাবতে ব্যস্ত, তখনই পুরুষালী ভরাট কণ্ঠের মানুষটি বলে ওঠে, ও ঘরে আজ লুইপার সঙ্গে আম্মা থাকছে। আজ আর ও ঘরে যাস না তুই। তুই গিয়ে তোর মায়ের কাছে ঘুমা। বিছানা ছাড়, আমি ঘুমাবো। আর কতক্ষণ এইভাবে ঠাই হয়ে বসে থাকবো আমি? ও কথা শুনে ধারা একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, ও আর কতক্ষণ এই লোকের ঘরে বসে থাকবে? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পা বাড়াতে গেলে হোঁচট অবধারিত বুঝতে পেরে ধারা বলে, আমার ফোন কোথায় জানি না, আপনার ফোনের আলোটা একটু এদিকে ধরুন, আমি চলে যাচ্ছি। মিনিট খানেক কেটে গেলেও ওয়াসিফ কোনো কথা বলে না, আলোও ধরে না। ধারা আবার বলে, ধরুন না একটু আলো। হঠাৎ নীরবতা ভেঙে ওয়াসিফ বলে ওঠে। অনুরোধ করছিস? সঙ্গে সঙ্গে ধারা জবাব দেয়, না, তাহলে কি? বলছি, এমনি বলছি। সাধারণভাবে বলাতে আমি কারো কথা শুনি না। তাহলে কিভাবে বলতে হবে? তুই যেভাবেই বলিস না কেন, আমি আরো ধরবো না। তুই যা এখান থেকে। আলো না পেলে আমি যাব কিভাবে? আমি তো পড়ে যাব। ওয়াসিফের স্পষ্ট জবাব। পরে যা। অমন কথা শুনে অন্ধকারে ভ্রু কুঁচকে ফেলে ধারা। মানুষ ঘাউরামি করে তাই বলে এই লোকের মতো এমন তো কেউ করে না। কি এমন অশুদ্ধ হয়ে যেত একটু আলো ধরলে? বহুত মেজাজ চটে। সেই মেজাজ সহিত বলে বসে, বিয়ে করেছেন কেন আমাকে? ধারার মেজাজ যতটা উত্তপ্ত, ওয়াসিফের জবাব ততটাই শান্ত, তবে ধারাকে খুঁচিয়ে তুলতে যথেষ্ট। বলে,
বিয়ের সময় কাগজে বা কাবিনে কোথাও কি লেখা ছিল তোকে যখন তখন আমার আলো ধরে এ ঘর থেকে ও ঘরে পাঠাতে হবে? না, ছিল না। এসব কিছুই লেখা ছিল না। তাই বলে কি আপনি আলো ধরবেন না? এসব ছোটখাটো বিষয়গুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? ওয়াসিফ ওর কথা শুনে এদিকটায় ঘুরে বসে, তবে অন্ধকারে কেউ কাউকে সেভাবে দেখতে পায় না। ওয়াসিফ তাচ্ছিল্য করে বলে, সেদিন না তুই বললি আমি তোর জন্য পরপুরুষ? তাহলে তুইও আমার জন্য পরনারী। আর পরনারীদের প্রতি আমার বিশেষ কোনো দায়িত্ব কর্তব্য নেই। জাস্ট গেট আউট। শেষ কথাটাতে ধারার ভীষণ গায়ে লাগলো। এমন ভাবে কথাটা বলল যেন এ ঘর থেকে কোনো কুকুর বিড়াল তাড়াচ্ছেন উনি। ধারা চুপচাপ বসা থেকে উঠে দাঁড়ায়, হাত এগিয়ে হাতড়ে হাতড়ে নীরবে 1 পা 2 পা করে দরজার কাছে এগোতে থাকে। আচমকা আবার কি মনে করে পা জোড়া থামিয়ে ঘুরে দাঁড়ায়। মনের কথাটা এবার মুখে এনে বলেই বসে। আপার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? কি ভাবলেন? ওয়াসিফ এবারও গা ছাড়া ভাবে বলে, আমার কোনো সিদ্ধান্ত নেই। তার বাপ মা এখনো বেঁচে আছে, সিদ্ধান্ত জানি আর তারাই নেবে। তাহলে আপনি আপাকে মারতে গেলেন কেন? মারের সিদ্ধান্তটা তো চাচা চাচি নিতে পারতেন। তুই কি আমাকে আমার সীমাবদ্ধতা শেখাচ্ছিস? আপনার যদি মনে হয় শেখাচ্ছি কিছু, তাহলে তাই শেখাচ্ছি। সিদ্ধান্ত যখন নিতে পারবেন না, তখন আপাকে ওভাবে মারাটা উচিত হয়নি আপনার। আচ্ছা, ওকে মারা উচিত হয়নি, তবে তোকে মারা রাইট বা উচিত দুটোই আমার আছে, তাই না? চল তবে তোকেই মারি। ধারা বুঝলো না কথা, চমকে উঠে জিজ্ঞেস করে, মানে আমাকে মারবেন কেন আপনি? তোকে মারবো না কেন সেইটা বল আগে। যেহেতু বউ তুই, সেহেতু তোকে শাসন বারণ দুটোই করা যাবে। কে বলেছে আমি? আমি বলেছি, সমাজ বলেছে, তোর জন্মদাতা পিতা মেনেছে। আর কাকে মানতে বলছিস তুই? আমি মানিনি। হেয়ালি হাসে ওয়াসিফ বলে, তোর ওই চামড়ার মুখ না মানলে আমার কিচ্ছু যায় আসে না। তাহলে কি করবেন? জোর করে মানাবেন? না, অত ঠেকা পড়েনি আমার। তাহলে কি করবেন? আরেকটা বিয়ে করব। তুই তো কথা শুনিস না, স্বামীর অবাধ্য বউ তুই। করুন। একটা কেন, পারলে আরো কয়েকটা করুন, তাতে আমারও কিছু যায় আসে না। তবে একটা কথা, ওদের বিয়ে করার আগে আপনার নামের পাশ থেকে আমার নামটা কেটে দেবেন। তালাক আমাকে বুঝিয়ে দেবেন। কথাটা শেষ করে ধারা ঘুরে পা বাড়াতেই আচমকা ওর কানের গোড়ায় শব্দ হলো কাঠের দরজা আটকে দেওয়ার। বিজলির আলোয় ও স্পষ্ট দেখলো ওয়াসিফকে। দরজা আটকে ওর দিকেই ঘুরে দাঁড়িয়ে আছে লোকটা। মাসখানেক ধরে নাটক তুই আমাকে কম দেখাসনি মুমতাহিনা। ছাড় দিয়েছি, মানিয়ে নেওয়ার সময়ও দিয়েছি, কিন্তু তাতে আমার লাভের লাভ কিছুই হয়নি। বরং তোর বেয়াদবি বিন্দু পরিমাণ কমেনি, বেড়েছে। আমার ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে। এ ঘরের বাইরে আজকের রাতের পর থেকে 1 পা বেরিয়ে দেখা, তোকে সেই জায়গাতে পুঁতে রেখে দেব। কথা শেষ করেই ওয়াসিফ ওর পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ে বিছানায়। ধারা কতক্ষণ ওই দরজার কাছে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর শুনতে পায় ওয়াসিফ একা একা বলছে, ওকে শুনিয়ে শুনিয়েই বলছে, মানুষ বিয়ে করে ভদ্র সভ্য একটা বউ পায়, আর আমি পেয়েছি একটা বেয়াদব। সেই বেয়াদবের কথার আগে মুখে থাকে তালাকের কথা। এই ফাজিল, তোকে তালাক দিতে আমি 1,03,000 কাবিন বেঁধে বিয়ে করেছি। একটু থেমে আবার বলে, টাকা কি আবার গাছে ধরে, নাকি আমি শুয়ে বসে থেকে টাকা আয় করি? আমার 3 লক্ষ টাকা আগে উসুল হবে, এরপর তোর মুক্তি। এতক্ষণ পর ধারা মুখ খুলে জিজ্ঞেস করে, কতদিন লাগবে ওই টাকা উসুল হতে? 1 জনম কেটে যাবে। মানুষ তো এক জনমেই বাঁচে। তাহলে তুইও আমার সঙ্গে এই 1 জনমই বেঁচে যাবি। সম্ভব না। অসম্ভবেরও কিছু নেই এখানে। বাইরের সেই ঝড়ো হাওয়া থেমে ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। আজ এই রাতে আর কারেন্ট আসবে না এতটুকু নিশ্চিত ধারা। ওই খাটে আয়েশ করে শুয়ে থাকা মানুষটার সঙ্গে এতক্ষণ মুখ চালিয়ে ও চুপচাপ বসেছে দরজা পিঠ ঠেকিয়ে। বেশ কিছুটা সময় নীরবতায় কাটলো ওদের। কেউ আর কোনো কথা বলছে না, না ওয়াসিফ না ধারা। ওয়াসিফের তরফ থেকে যখন আর কোনো কথা এলো না, ধারা বুঝলো মানুষটা ঘুমিয়েছে। ওরও ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু নিজের ভেতরকার সংশয় কাটিয়ে বলতে পারছে না, হয় বিছানায় জায়গা করে দিন, নয়তো এই ঘর থেকে যেতে দিন। দরজা আটকে মেঝেতে ফেলে রাখার মানে কি? ওর ওসব চিন্তা ভাবনার মধ্যে জেগে থাকা ওয়াসিফ বলে ওঠে, তুই কি মেঝেতে ঘুমাবি? বালিশ দেবো? ধারা সে কথার কোনো জবাব দেয় না, চুপ করে বসে থাকে। ওয়াসিফ ফের বলে, বৃষ্টি বাদরের দিন মেঝেতে কত পোকামাকড় উঠবে। আর এখানে ঘুমাবি, জায়গা করে দিচ্ছি। বিছানার এক সাইডে সরে গিয়ে বলতে থাকে, এত বড় বিছানা আমার লাগে না, তুই ইজিলি ঘুমাতে পারবি। আয়, উঠে আয়।
ধারার রাগ বাড়ে। একটু আগে গেট আউট বলে তাড়িয়ে দিচ্ছিল, এখন আবার দরদ দেখিয়ে বিছানায় শুতে ডাকছে, পোকামাকড়ের ভয় দেখাচ্ছে। সবকিছুই ধারার কাছে অসহ্য ঠেকলো। চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে করতে আপনার মর্জি মতো আপনাকে বিয়ে করতে হবে, আবার আপনার মর্জি মতো আপনার পাশে শুতেও হবে। সবকিছু কি মগের মুল্লুক পেয়েছেন নাকি? ওর ওসব কথায় ভ্রু কুঁচকে ফেলে ওয়াসিফ। বলে, তোর যা খুশি কর, যেখানে মন চায় ঘুমা, খবরদার দরজা খুলে বাইরে যাবি না, তাহলে তোর খবর আছে। ধারা ও কথার বিপরীতে মুখে ভেঙচি কেটে চুপচাপ বসে থাকলেও ওর মনে মনে একটু একটু ভয় লাগে। এমনিতেই বৃষ্টি, তার উপরে ফ্লোরে যদি বিচ্ছু পোকামাকড় থাকে তবে ভয়াবহ কাণ্ড হবে। ধারা কতক্ষণ সময় নিয়ে চেষ্টা করলো দরজার ছিটকিনি খোলার। তারপরে বুঝতে পারলো এই দরজার উপরে নিচে দুটো ছিটকিনি খুব শক্ত করে আটকে দেয়া। নিচেরটা কষ্ট করে খোলা গেলে উপরেরটা ধারার হাতের নাগালে পাওয়া মুশকিল। খুলতে গেলে চেয়ার বা চৌকি টেনে এনে তার উপরে দাঁড়িয়ে খুলতে হবে। অন্ধকারে সেসব সম্ভব না। আকস্মিক পায়ে কিছু অনুভব হতেই ধারা একটানে পা গুছিয়ে এনে মৃদুস্বরে শব্দ করে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। অন্ধকারে ও কিছু দেখতে পায় না। ওটা আসলে কিছু ছিল নাকি মনে ভ্রম বুঝতে পারে না। তবে ওর ভয় গাঢ় হয়। ফ্লোরে হাত পা মেলে আর বসে থাকতে পারে না। এক পা দু পা করে ও হাতড়ে হাঁটে এ ঘরের ইজি চেয়ারটা খোঁজে। যেহেতু ওয়াসিফ বিছানায়, তাহলে চেয়ারটা তো এখন ফাঁকা। ওর উদ্দেশ্য ওই চেয়ারটাতে গিয়ে বসা। অবশেষে চেয়ারটা পেতেই ধারা খুশি খুশি মনে পা গুছিয়ে জুবুথুবু হয়ে বসে। এই চেয়ারটা বেশ বড়সড়। ওর মতো ধারা অনায়াসে এখানে ঝিমুতে পারবে আজ রাত। গতকালের ঝড় বৃষ্টি থেমে পূর্ব আকাশে সূর্য উঠেছে। নিজস্ব দ্যুতি ছড়িয়ে জানান দিচ্ছে নতুন আরেক ভোর শুরু হয়েছে। সূর্য রশ্মি যখন বন্ধ জানালার ফাঁকফোকর থেকে চোখের উপরে আছড়ে পড়ল, যখন গাঢ় ঘুমের ছটা কেটে গিয়ে অনিচ্ছায় চোখ পিটপিট করে তাকায় ধারা। দু হাতে চোখ কচলে ঘুম ঘুম ভাব নিয়ে উঠে বসতেই ওর কানে এবার স্পষ্ট আসে নিচতলা থেকে পুরুষের শোরগোলের আওয়াজ। বাড়ির লোকেদের গলা চিনতে ভুল হলো না ওর মোটেও। ও চোখ মুখ থেকে হাত সরিয়ে ঘুরে বসতেই সামান্য চমকে ওঠে। নিজেকে বিছানায় আবিষ্কার করে। ওর স্পষ্ট মনে আছে ও ইজি চেয়ারটাতে ছিল, তবে বিছানায় এলো কি করে? ওর তো ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করার অভ্যেস নেই। মিনিট খানেক সময় নিয়ে ভেবেচিন্তে বুঝলো এটা কার কাজ। এ ঘরে আপাতত সেই লোক নেই। তবে কি বেলা বেশি হলো? যা হলো আপাতত তা মাথা থেকে ফেলে গায়ে ওড়না ঠিকভাবে নিয়ে ও ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। সকাল সকাল সবাই এভাবে কি নিয়ে কথা বলছে? কিছু কি হলো বাড়িতে? আপারই বা এখন কি অবস্থা? এসব ভাবতে ভাবতে ধারা সদ্য ঘুম থেকে ওঠা চেহারাটা নিয়ে দাঁড়ায় নিচতলায়, যেখানে ওর বাবা, চাচা, বড় আম্মা, মা, ওয়াসিফ সবাই আছে। ধারা চোখ ঘুরিয়ে ফিরিয়ে এক পলক করে দেখে সবাইকে। ওয়াসিফ চায়ের কাপটা শক্ত করে ডান হাতে চেপে ধরে বসে আছে। চাচার চেহারাটা চোখে পড়তেই বুঝলো তিনি ভীষণ রেগে আছেন। কারণ আর কি বা হতে পারে আপা ছাড়া? লুইপার বাবা এবার কটাক্ষ করে ওয়াসিফকে কথাটা বলেই বসেন। তোমার তো সরকারি চাকরি, তোমার বয়স যতই হোক, তোমার ভালো ক্যারিয়ার দেখে তাই না ময়নুল ধারাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। শোনো আসিফ, মেয়ের বাবাকে তার মেয়ের ভালো মন্দ বুঝতে দিয়ে শোনা, তখন বুঝবে যখন তুমি মেয়ের বাবা হবে। একজন বাবা কখনোই তার মেয়ের খারাপ চাইবে না। ওই ছেলের কি আছে? কিসের ভরসায় আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো? কিসের চাকরির বলে ওটাকে? আজ আসছে কাল নেই। ওখানে উপস্থিত সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ধারার মাথায় ঢুকছে না হঠাৎ চাচা ভাইপোর কথা কাটাকাটি কেন হচ্ছে। ওয়াসিফ কথাটা মনোযোগ দিয়ে শুনলো। চায়ের কাপটা হাত থেকে নামিয়ে টেবিল রাখতে রাখতে বলল, আচ্ছা, আপনার কথা মানলাম। মেজো চাচা মুমতাহিনাকে আমার সঙ্গে আমার কথাতে রাজি হয়ে বিয়ে দিয়েছে আমার ক্যারিয়ার পজিশন ভালো বলে। সরকারি চাকরি, আমার মাস শেষে গোনা টাকা, এসব দেখে আমার আর তার মেয়ের বয়সের তফাৎ দেখেনি। এই পর্যন্ত আপনার কথা ঠিক আছে, মানলাম। তবে শিক্ষিত মেজো চাচা, তিনি তো এতটাও জানেন আমার ক্যারিয়ারের কতটা রিস্ক। আমার জানটা যখন তখন চলে যেতে পারে, তখন তার অল্প বয়সী মেয়েটার কি হবে? সেটা কি তিনি ভাবেননি? এতটুকু বলেই থামে ওয়াসিফ। আবারও বলে, এই তো বিয়ের সপ্তাহ খানেক পার না হতেই গুলি খেলাম। মরেও তো যেতে পারতাম তখন। বেঁচে যে ফিরবো এই কথা কে জানতো? ওয়াসিফ যেগুলি খেয়েছে এই কথা ওর মুখ থেকে শুনতে সবার চোখ ওর দিকে এই মুহূর্তে। শাহিনুর চুপচাপ শুধু ছেলেকে দেখে। ওয়াসিফ বলে, আজ এবং আগামীকাল আমাদের জীবনে কি ঘটবে, কি হবে না হবে, এটা আমি, আপনি, এমনকি দুনিয়ার কোনো মানুষই নিশ্চয়তা দিয়ে কখনোই বলতে পারবে না।
আপনি টাকা পয়সা সরকারি চাকরি দেখে মেয়ের সুখ কিনতে চাইছিলেন, কিন্তু পরিবর্তে আল্লাহ আপনার কপালে সেটা রাখলো না, তখন কি করবেন? লুইপার বাবা ভদ্রলোক চুপচাপ বসে রইল। ওয়াসিফের কথার জবাব দিচ্ছেন না তিনি, তবে চোখ মুখের ভাবটা এমন যে তিনি এসব কথাকে গুরুত্বই দিচ্ছেন না। ওয়াসিফও আর কথা খরচ করতে চাইল না। যারা অবুঝ তাদের বলে বলে বোঝানো সম্ভব, কিন্তু বুঝদার লোকেদের কখনোই নতুন করে বুঝ দেওয়া সম্ভব না। ওয়াসিফ এবার ঘুরে তাকায় মেজো চাচার দিকে, জানতে চাই, মুমতাহিনাকে আমার কথাতে আমার সঙ্গে বিয়ে দিতে কেন রাজি হয়েছিলেন মেজো চাচা? সেদিন জানতে চাইনি, তবে আজ চাচ্ছি। আপনি বা চাচি আম্মা চাইলেই সেদিন আমাকে ফিরিয়ে দিতে পারতেন, দেননি কেন? যার জীবনের ঝুঁকি শেষ নেই সেরকম একটা লোকের হাতে মেয়ে তুলে দিয়েছিলেন কেন আপনি আর চাচি আম্মা? ধারার বাবা মইনুল সাহেব নীরবে এক পলক ধারার মায়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, তুমি আমার বড় ভাইয়ের সন্তান অসিফ। ভাইজান ছিলেন আমাদের মাথার উপর বটগাছের মতো। ভাইজান বেঁচে নেই। তোমাকে চোখের সামনে বড় হতে দেখেছি। জীবনে কখনো কিছু আমার কাছে আবদার করনি কিছু নিয়ে। নিজের পরিশ্রম দিয়ে নিজেকে গড়েছ। সেই তুমি যখন আমাদের কাছে আমাদের মেয়েকে চেয়ে বসলে, তখন আর ফিরে দিতে পারিনি। এক বাক্যে মেয়েটাকে তোমার হাতে দিয়েছি। আগে পরে কি হবে ওসব ভাবিনি, আজও ভাবি না। ওয়াসিফ মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। কথাগুলো ওর মনকে শান্ত করলো। আস্তে করে বসা থেকে উঠে দাঁড়ায়, দৃঢ় এবং শান্ত কণ্ঠে নিজের মাকে উদ্দেশ্য করে বলে, আমি চট্টগ্রামে রওনা হব আম্মা, আমার ঘরে এসো তো, কথা আছে। ওয়াসিফ হেঁটে সোজা দোতলায় উঠে ধারাকে সামনে পেয়ে এক পলক তাকিয়ে দেখে চলে যায়। দোতলার ঘরে ওয়াসিফের যাওয়ার তোড়জোড় চলছে। ওয়াসিফ একে একে নিজের ব্যাগ গোছাচ্ছে, প্রয়োজনীয় জিনিসগুলো বারবার দেখে শুনে বুঝে নিচ্ছে। শাহিনুর বেগম খুব বেশি দোতলায় ওঠানামা করতে পারেন না। ছেলের ঘর থেকে বেরিয়ে গেলেন রান্নাঘরে। সকালে নাস্তার রুটি ভাজি গুছিয়ে একটা প্লেট ধারার হাতে ধরিয়ে দিয়ে বলেন, এগুলো নিয়ে একটু ঘরে যা তো মা, এক গ্লাস পানিও নিবি কিন্তু। ধারা সেই ঘুম থেকে উঠে এখনো হাত মুখ অব্দি ধুতে যেতে পারেনি। এর মধ্যেই বড় আম্মা এসব ধরিয়ে তাকে তাড়া দিচ্ছে। হাতের প্লেটটা কোনো রকম টেবিলের উপরে রেখে ও ছুটে গিয়ে ফ্রেশ হয়ে এসে ধীর পায়ে উঠে দোতলায়। বাড়ির পরিবেশ গত কয়েকদিনের তুলনায় আজ ভীষণ ভার। একদিকে আপা কি থেকে কি ঘটিয়ে ফেলতে চাইলো, অন্যদিকে চাচাও বেঁকে বসলেন এখানে মেয়েকে তিনি বিয়ে দেবেন না বলে। তাদের বাড়ির চিরচেনা সেই শান্ত হাওয়াটা ইদানিং ভীষণ অশান্ত হয়ে উঠেছে। কি হচ্ছে না হচ্ছে বুঝে ওঠা ভীষণ দায়। কথাগুলো মনে মনে চিন্তা করতে করতেই ধারা গিয়ে দাঁড়ায় ওয়াসিফের দরজার কাছে। হাতে ধরে রাখা প্লেটটার দিক থেকে নজর তুলে ঘরের মধ্যে তাকাতেই পরপর চোখ নামিয়ে নেয়। ভেতরে ওয়াসিফ পরনের টি শার্টটা পাল্টে একটা চেক শার্ট গায়ে দেওয়ার জন্য খালি গায়ে হয়ে উল্টো দিকে ঘুরে গোছানো ব্যাগটা পুনরায় এলোমেলো করছে। নত চোখে দাঁড়িয়ে থাকা ধারা একবার ভাবে এখান থেকে চলে যাওয়া উচিত। ওনার তৈরি হওয়া হয়ে গেলে আবার আসবে। চলে যাওয়ার জন্য পা বাড়াতে আবার কি যেন মনে করে পা জোড়া থামিয়ে স্থির দৃষ্টি ফেলে ওয়াসিফের উন্মুক্ত চওড়া পিঠটার দিকে। ওর মস্তিষ্ক ওকে মনে করিয়ে দেয় এ কঠিন ধাতু দিয়ে গড়া মানুষটা গত কয়েকদিন আগে ধারালো বুলেট কাঁধে হাতে বিঁধে হাসপাতালে ছিল সপ্তাহ খানেক। শারীরিক সুস্থতার জন্য ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। তবে কি তার শরীর এখন সুস্থ? ছুটি কি ফুরিয়ে গেল? ধারা ওর দৃষ্টি সরায় না ওয়াসিফের উন্মুক্ত পিঠ কাঁধ থেকে। সুচালো দৃষ্টি ফেলে খোঁজার চেষ্টা করে সেদিনের বুলেটের সেই ক্ষত। কিন্তু লোকটা ওভাবে উল্টো ঘুরে থাকার জন্য ওর চোখে পড়ছে না কিছু। দরজার কাছ থেকে ধীর পায়ে ঘরে ঢুকে খাবার প্লেটটা কোনো রকম বিছানায় রেখে সাবধানতার সঙ্গে ছোট ছোট পা ফেলেও কিছুটা পেছনে গিয়ে দাঁড়ায় ওয়াসিফের। সেদিন একবার ক্ষতটা দেখতে চেয়েছিল ধারা, কিন্তু ওয়াসিফ ওকে দেখায়নি। একটা ক্ষত, সেটা দেখতেও লোকটার ঢঙের শেষ নেই। মনে মনে ওয়াসিফকে ইচ্ছে মতো বকে ঝোঁকে ধারার ডান বাহুতে চোখ যেতেই মুখের ভঙ্গিমা পাল্টে যায়। চোখ মুখ বন্ধ করে বলে ওঠে, ইস, কথার শব্দ কানে যেতেই তড়িৎ ঘুরে পেছনে তাকায় ওয়াসিফ। দেখে ওর ঠিক পেছনে ধারা দাঁড়িয়ে। ওয়াসিফ ভ্রু কুঁচকে ফেলে জিজ্ঞেস করে। অমন করলি কেন? ধারা চোখ মুখ ঠিক রেখে বলে, আপনার ক্ষত এখনো সারেনি তো?
ধারার কথায় ওয়াসিফ ঘাড় ঘুরিয়ে নিজের দগদগে ক্ষতটা দেখে। দৃষ্টি ক্ষতর দিকে রেখেই সামান্য হেসে আফসোসের সুরে বলে, তোর সেবা যত্ন পেলে হয়তোবা আর একটু কমতো, কিন্তু তুই তো তুই। ধারা কিছু বলে না, চুপচাপ শুধু তাকিয়ে থাকে। ওয়াসিফ ঘুরে গিয়ে গায়ে শার্ট জড়ালো। শার্টের খোলা বোতামগুলো দিতে দিতে তাকায় ধারার দিকে। দুজনের চোখের চাহনি মিলতেই ধারা চোখ নামিয়ে নেয়। ওয়াসিফ বলে, এ মাসের টিউশনের টাকা আমি মিটিয়ে দিয়েছি। এরপর থেকে কলেজ যাতায়াত, তোর যাবতীয় হাত খরচ আমার থেকে নিবি। প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে ছোট চাচার কাছে তুই বাবদ 10,000 টাকা পাঠাবো। সেখান থেকে প্রাইভেটের টাকা পরিশোধ করবি, বাকিটা হাত খরচ বাবদ। যখন যা লাগবে কিনবি। এটা ওটা চেয়ে চাচা চাচির মাথা খাবি না, বায়না করবি না, জেদ করবি না। এরপরও কিছু লাগলে আমাকে জানাবি। বুঝতে পেরেছিস? ধারা তাকায় ওয়াসিফের দিকে। এই লোক বলে কি, ওর জন্য এত টাকা কেন নষ্ট করবে? ধারার মতো একটা সাধারণ ঘরের মেয়ে মানুষের 10,000 এত টাকা লাগে নাকি? এত এত টাকা ধারা কখনোই পারবে না উড়াতে। ওর প্রাইভেট বাবদ 3,500 টাকা আর কলেজে যাতায়াত টুকটাক খরচের জন্য 2,000 টাকা হলেই যথেষ্ট। আর বাকি রইল জামা জুতা কেনা। ওসব কি প্রতি মাসে মাসে কেনা লাগে নাকি? ধারাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ওয়াসিফ জিজ্ঞেস করে, কি বললাম এত সময় মাথায় ঢুকেছে? ঢুকেছে, কিন্তু এত টাকা তো আমার লাগবে না। শার্টের বোতামগুলো লাগানো শেষ করে ওয়াসিফ খাবারের প্লেট নিয়ে বসলো বিছানায়। সঙ্গে সঙ্গে ধারা বলে ওঠে, বড় আম্মা বলেন বিছানায় বসে খাবার খেতে হয় না। ওয়াসিফ সবে রুটিতে হাত দিয়েছিল, ধারার কথার বিপরীতে খাওয়া থামিয়ে জানতে চায়, বিছানায় বসে খেলে কি হয়? রোগবালাই ছাড়ায় না, আরো কি কি যেন হয়। ওয়াসিফ পাত্তা দিল না। ওসব কুসংস্কার। তুই না সায়েন্সের ছাত্রী? তারপরে মুরব্বীদের কথা মানতে হয়। ওয়াসিফ রুটির টুকরো ভাজি সমেত মুখে দিয়ে বলল, ও আচ্ছা, তুই শুনিস মুরব্বীদের কথা? জি শুনি। কি শুনিস? আমি যা বলি কিছু কি শুনিস? মানিস আমাকে? এই কথার জবাবে ধারা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ওয়াসিফ ওর দিকে তাকিয়ে থাকে উত্তরের জন্য। মিনিট পার হলো, তবে জবাব পেল না ওয়াসিফ। বলল, ইসলামে স্বামীর হক আদায়ের গুরুত্ব ও ফজিলত ইউটিউবে খুঁজে খুঁজে দেখবি। সামনের ছুটিতে এলে পালন করবি। খাওয়া শেষ করে ওয়াসিফ উঠে হাত ধুতে যেতেই ধারা এটো প্লেট তুলে নিয়ে যেতে ঘুরে ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, এই যে খাবার এগিয়ে খাওয়ালাম, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। ওয়াসিফ গামছায় ভেজা হাত মুছে এগিয়ে আসতে আসতে বলে, আমি হক আদায়ের কথা বলেছি, তোর সোয়াবের কথা বলিনি। ধারা প্লেট হাতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, খাবার এগিয়ে খাওয়ালাম, এটাও একটা হক আদায় করলাম আপনার। ওয়াসিফ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে ধারার চলে যাওয়ার দিকে। অস্পষ্ট স্বরে বলে, কাছি একটা। ওয়াসিফ চাইলে আরো দিন 15 থাকতে পারতো বাড়িতে। না ওর ছুটি শেষ হয়নি, আর না ও এখনো পুরোপুরি সুস্থ হয়েছে। তবে হুট করে চলে যাওয়ার পেছনে দুটো কারণ রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো মেজো চাচার একচোটা মনোভাব, যা ওকে ভেতর থেকে অপমানিত বোধ করাচ্ছে। আর পরবর্তী বিষয়টা হলো ওর প্রফেশনাল লাইফে ছোটখাটো একটা অঘটন। ছোটখাটো বললে ভুল হবে, ঘটনাটা বেশ বড়সড়ই। এত এত ইনফরমেশন হারিয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে মোটেও নিচ্ছে না ওয়াসিফ। সেদিনের পর থেকে বিষয়টা নিয়ে ভেতরে ভেতরে ভীষণ চিন্তিত ওয়াসিফ। বিষয়টা একটা বন্দোবস্ত না করা পর্যন্ত ওর শান্তি মিলছে না। ওদিকে ওই দুই গাধা আরিয়ান আর সামির কি করছে কে জানে। ওই দুটোর উপর ওয়াসিফের বিন্দু পরিমাণ ভরসা নেই। ওয়াসিফের গোছগাছ শেষ হতেই নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নামে। সবার থেকে বিদায় নিয়ে যখন বের হবে, শাহিনুর ছেলের পেছন পেছন এসে জানতে চাইল, এবার আর তোর গাড়ি আসবে না। ওয়াসিফ সামনে এগোতে এগোতে মায়ের কথার জবাব দেয়, না আম্মা, আমি ডিপার্টমেন্টে জানাইনি যে ফিরছি, পরে জানাবো ওদের। এভাবে হুট করেই যে চলে যাচ্ছিস, তোর ছুটি কি ফুরিয়ে গেল? আমার আর ছুটির দিন তো ওই দেখতে দেখতেই ফুরিয়ে যায় আম্মা। কথাটা বলে ওয়াসিফ দাঁড়ায়। শাহিনুরও একটু এগিয়ে এসে দাঁড়ায় ছেলের পানে। ওয়াসিফ বলে, আর আসতে হবে না আম্মা, রোদ অনেক, তুমি ঘরে যাও। আবার কবে আসবি? এটা আজ নতুন না। প্রতিবারই ছুটি শেষ হলে ওয়াসিফের যখন যাওয়ার সময় হয়, শাহিনুর এরকম করেই ছেলের কাছে জানতে চায়, আবার কবে আসবি?
ওয়াসিফ হেসে মায়ের মাথায় শাড়ির আঁচলটা আর একটু টেনে দেয় রোদের জন্য। এরপর বলে, আবার যেদিন ছুটি হবে 3-4 মাস পর। সাবধানে থাকবি, আমার বড্ড ভয় হয় রে বাবা। তুমি দোয়া রাখবে আমার জন্য। মায়ের দোয়া বিফলে যায় না কখনো। আমি সাবধানেই থাকবো আম্মা। তুমি এবার বাড়ি ফিরে যাও। ওয়াসিফ মাকে ফিরে যেতে বলছে বারবার, কারণ ও খুব ভালো করে জানে আম্মার সঙ্গে এখন কথা বাড়ালে ভীষণ কাঁদবে এই মানুষটা। ওই যে শুনছিল না ওয়াসিফ গুলি খেয়েছে, শাহিনও শোনে না ছেলের কথা। বাড়ির বড় উঠান পেরিয়ে ইটের ছোট রাস্তার ধারে এগিয়ে আসে ছেলের সঙ্গে সঙ্গে। এবার ওয়াসিফ পুনরায় বলে, যথেষ্ট হয়েছে আম্মা, এভাবে রোদে দাঁড়িয়ে থেকো না, তোমার মাথা ধরবে। বাড়িতে যাও বলছি। তুই ভ্যানগাড়িতে উঠ, তারপর যাব। এই বেলায় মনে হয় না এখানে খালি ভ্যান একটাও পাবো। হাঁটতে থাকি, পেলে উঠবো। রোদে এভাবে ঠায় দাঁড়িয়ে না থেকে হাঁটা ভালো। ওয়াসিফ হাঁটা ধরল। গেটের কাছে ঠায় দাঁড়িয়ে রইল শাহিনুর। ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেকে চোখের সীমানায় দেখা যাচ্ছে। কিছুটা সামনে এগিয়ে ওয়াসিফ পেছনে ঘুরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নেড়ে কিছুটা জোরেই বলে, ঘরে যাচ্ছ না কেন তুমি? জলদি যাও। শাহিনুর এবার ঘুরে বাড়ির দিকে এগোয়। ওয়াসিফ আবারও হাঁটতে শুরু করে। দোতলার 16টা সিঁড়ি 6 লাফে পার করে হাঁপাতে হাঁপাতে ধারা গিয়ে দাঁড়ায় শাহিনুরের সামনে। শাহিনুর কেবল ঘরে ঢুকলো। ধারাকে ওভাবে অস্থির হয়ে ছুটে আসতে দেখে শাহিনুর বলে, এই, তোকে কতবার বলেছি সিঁড়ি থেকে এভাবে নামবি না। সিঁড়ি থেকে নামার সময় গোড়া হয়ে যাস কেন তুই? আস্তে ধীরে নামা যায় না? অত সব কথা শোনার বা জবাবে কিছু বলার সময় নেই ধারার। ও জিজ্ঞেস করে, তোমার ছেলে কই বড় আম্মা? কে? ওয়াসিফ? ও তো কেবল রওনা হলো। কত দূর গেল? ভ্যান পেল না, তাই হাঁটছে। এতক্ষণ মনে হয় ভ্যান পেয়েও গেছে। শাহিনুরের কথা শেষ হলো না, আগেই দেখলো ধারা ভো দৌড় দিয়ে সদর দরজা পেরিয়ে উঠান পেরিয়ে ছুটলো। পেছন থেকে শাহিনুর কয়েকবার ডাকলো, এই মেয়ে, এই রোদের মধ্যে কই যাস তুই? পাড়ায় পাড়ায় ঘুরবি না। এই ধারা, এই মেয়ে, বাড়ি ফের। কে শুনে কার কথা? শাহিনুর মেয়ের পিছু নিল না, নিয়ে লাভ নেই। গ্রামের মধ্যে ছোট এক ইটের সরু রাস্তা, দুই ধারে বিল, কখনো ধানের ক্ষেত, আবার সরু সরু তাল গাছেরা মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুপুর 12টার কাছাকাছি, সূর্য ঠিক মাথার উপরে দাঁড়িয়ে কিরণ ছড়াচ্ছে। দুপুরের এই সময় পথঘাট শুনশান। ধারা হাঁটছে না মোটেও, দৌড়াচ্ছে। আর মনে মনে ভীষণ ভাবে চাচ্ছে মানুষটা যেন বাসে চড়ে না বসে, তাহলে ও আর কথাগুলো শোনানো হবে না। ওর মনের ভাবনাকে ভুল করে ইটের রাস্তার মোড় ঘুরতেই দেখলো লোকটার অবয়ব। লম্বা চওড়া মানুষ, তার লম্বা কদম থেমে নেই। তার কাছে ছুটে যেতে যেতে হয়তো সে গাড়ির কাছে পৌঁছে যাবে। তাই তো দিশেহারা ধারা গলা উঁচিয়ে চেঁচিয়ে ডাকে বলে ওঠে, আরে ও মেজো সাহেব, এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? বোনের বিয়ে দিয়ে যাবেন না? কথা দিয়ে কথা তো রাখলেন না। পরিচিত উঁচু গলা চিকন মেলে কণ্ঠে কদম জোড়া থামিয়ে পেছন ঘুরে ওয়াসিফ। ওয়াসিফ থামতেই ধারা ছুটে গিয়ে থামে তার মুখোমুখি। এক প্রকার হাঁপিয়ে গিয়ে লম্বা করে টেনে দম নিয়ে বলে, আপার একটা বন্দোবস্ত না করে এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? ওয়াসিফ ভ্রুযুগল কুঁচকে ফেলে জিজ্ঞেস করে, কে পালিয়ে যাচ্ছে? আমি? তা নয় তো কি, সেদিন না আপনি মুনিব ভাইকে খুব দম্ভ করে বলেছিলেন মুনিব ভাই যদি আপনার বোন নিতে পরিবার সহ আসে তবে আপনি শাহেদ ওয়াসিফ ওদের 4 হাত এক করে দেবেন। তাহলে এখন পালিয়ে যাচ্ছেন কেন? তবে কি আমরা বুঝে নিব আপনার কথার কোনো দাম নেই? কড়া কড়া রোদের এক ছটাক এসে পড়েছে ওই শ্যাম রঙের গম্ভীর মুখটার উপর। কপাল ঘেমে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওই চওড়া কপালে। এ 5 ফুট উচ্চতার মেয়েটির তাচ্ছিল্য করে বলা কথাগুলো খুব শান্ত ভঙ্গিতে উড়িয়ে দিয়ে ওয়াসিফ এক হাত উঠিয়ে তালু দিয়ে কপালের ঘামটুকু মুছে নিতে নিতে বলে, এই গরমে ঘর থেকে বেরিয়েছিস কেন? পাগলে কামড় দিয়েছে? বাড়ি যা। কথা শেষ করে ওয়াসিফ সামনে এগোনোর জন্য পা বাড়াতে ধারা 2 হাতে খপ করে টেনে ধরে ওয়াসিফের একটা হাত। ওয়াসিফ আবার ঘুরে দাঁড়িয়ে তাকায় ওর নিজের হাতটার দিকে, যে হাতটা ধারা পেঁচিয়ে ধরে রেখেছে। এরপর তাকায় ধারার মুখের দিকে। ইতিমধ্যে মেয়েটার চোখের পানি জমেছে। ওয়াসিফ বুঝতে পারে না হঠাৎ হলো কি। কান্না চেপে ধরা গলায় ধারা বলে, আপা মরে যাবে। আপনি এভাবে চলে যাবেন না প্লিজ।
সেজ চাচুকে একটু বোঝান। এই ঝিম ধরে থাকা আপাকে আমার সহ্য হচ্ছে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি চাচুকে বুঝিয়ে বলেন প্লিজ, কঠিন হবেন না। ওই মেয়েটা এবার সত্যি সত্যি মরে যাবে। ওর এভাবে আকুতি মিনতি কতটুকু এই লোকের মন গলাতে পারলো তা কে জানে। তবে মিনিট খানেক ওয়াসিফকে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ধারা জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই চলে যাবেন? রাখবেন না আমার কথা? ওয়াসিফ কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। এর মধ্যে ধারা আবারও জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আপনি? কিছু বলেন। ওয়াসিফ তাকায় ধারার দিকে, বলে, যে ঝামেলাটা আমি চাচ্ছিলাম না, তুই টেনে এনে সেটা আমার কাঁধে রাখলি। আচ্ছা, রাখলাম তোর কথা। তোর আপাকে বিয়ে দিয়ে তবেই যাব, চল। ওয়াসিফ উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরতেই ধারার মুখে এক চিলতে হাসি ফোটে। ওয়াসিফ যখন ওর কিছুটা পথ সামনে এগিয়ে গেছে, ধারা ছুটতে ছুটতে ওয়াসিফের পেছন পেছন বাড়ির দিকে এগোয়। হঠাৎ থেমে গিয়ে পেছন ফিরে ওয়াসিফ দেখে ধারাকে, আদেশের সুরে বলে, কোমরে পেঁচিয়ে রাখা ওনার ওই অংশটা খুলে মাথা তোল, এক্ষুনি তুলবি। ধারার মন আপাতত ভীষণ ভালো। ও বিনা বাক্যে ওয়াসিফের আদেশ মেনে ওড়না সুন্দর করে মাথায় তুলে নিল। পরপর আবার ওয়াসিফ বলে, এবার রাস্তা দিয়ে সুন্দর মতো হাঁটবি, দৌড়ঝাঁপ তো দূরে থাক, জুতার শব্দ যেন না হয়। ধারার সম্মতি জানিয়ে মাথা কাত করতেই ওয়াসিফ আবার হাঁটা ধরল। ওর দুহাত পেছনে ধারা হাঁটছে। মিনিট পাঁচেকের রাস্তা পেরিয়ে যখন বাড়ির ফটকে পা রাখলো ওয়াসিফ, তখন আরেকবার ঘাড় ঘুরিয়ে তাকায় ওর থেকে কিছুটা দূরত্বে থাকা ধারাকে। ওয়াসিফ এবার পুরোপুরি পেছনে ঘুরে চোখ মুখ কুঁচকে ফেলে। ধারা নিকটে এগোতেই বলে, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন ভেতরে। ওয়াসিফ ওর হাতের দিকে দৃষ্টি রেখে বলে, পায়ে জুতা হাতে নিয়েছিস কেন? এমন প্রশ্নে ধারা মোটেও অবাক হলো না, বরং সাহসের সাথে বলল, বললেন দৌড়ঝাঁপ তো দূরে থাক, জুতার শব্দও যেন না হয়, তাই খুলে হাতে নিয়েছি। কোনো শব্দ তো হয়নি। এরপর ওয়াসিফ কয়েক সেকেন্ড হতাশ চোখে তাকিয়ে থেকে বলে, আর কবে মানুষ হবি তুই? কেন? মানুষই তো আছি আমি। চেহারা বেশি শুধু মানুষ হলে হয় না, ভেতর থেকেও মানুষ হতে হয়। হব হব, আমার এখনো মানুষ হওয়ার সময় আছে। সবে বয়স মাত্র 19, এখনো অনেক সময় আছে। কথা শেষ করেই ধারার জুতা হাতে ওয়াসিফের পাশ কাটিয়ে কল পাড়ে ঢোকে। আর ওয়াসিফ ঢোকে বাড়ির ভেতরে। যে ছেলেটা সবেমাত্র রওনা হয়ে গেল, সেই ওয়াসিফ আবার বাড়িতে ফিরে এলো। শাহিনুর সহ বাকিরা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করার আগেই গোটা বিষয়টা এখন পরিষ্কার হলো সকলের কাছে। বাড়িতে তখন দুই কর্তা সহ মহিলারা বসার ঘরটাতে বসেছে। ওয়াসিফ ধারাকে পাঠিয়েছে লুইপাকে ডেকে আনার জন্য। লুইপা বাবা ভদ্রলোক চোখ মুখ শক্ত করে চেয়ে আছে ওয়াসিফের দিকে। ওয়াসিফ চাচার সে শক্ত চাহনিকে খুব একটা পাত্তা দিল না। শাহিনু চেয়ে চেয়ে দেখছে ছেলেকে। লুইপার পা পারুল ছোট যাকে ফিস ফিস করে বলে, বাতাস ভালো ঠেকছে না আমার। আমার ভয় করতেছে ছোট ভাবি, কোনো ঝামেলা না হয়। আমারও চিন্তা হচ্ছে, দাঁড়া একটু অপেক্ষা কর, কি হয় না হয় দেখতে দে। মুমতাহিনা, এত সময় লাগে? কক্ষের ভেতর থেকে ধারা চেঁচিয়ে জবাব দেয়। আসি। মিনিট দুইয়ের মধ্যে ধারা এক প্রকার টানতে টানতে লুইপাকে টেনে এনে দাঁড় করায় সিঁড়ির কাছে। লুইপা ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ওর আর এগোবো না সামনে, বসবে না বাপ চাচা ভাইদের মুখোমুখি। ধারাও ওকে আর টেনে এগোতে পারে না, ওইখানেই আপার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। গত 3 দিনের টানা পড়নে মেয়েটার চেহারা ভেঙে রোগে কাতুরে দেখাচ্ছে। ওয়াসিফ বসা থেকে উঠে গিয়ে সোজা সম্মুখ বরাবর দাঁড়ায় বোনের। কথায় কোনো রকম জটিলতা না রেখে স্পষ্ট করে জিজ্ঞেস করে, মনিবকেই বিয়ে করতে চাস? ঝটপট জবাব দিবি। লুইপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ধারা টের পায় ওর আপা ঠক ঠক করে কাঁপছে। পেছন থেকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে রাখে ধারা। লুইপা মুখ খুলে জবাব দেয় না দেখে ওয়াসিফ কঠোর গলায় বলে, নাটক কম করবি, স্পষ্ট বল, কি হলো কথা বল। এবার ওয়াসিফ চেঁচিয়ে ওঠে। লুইপা আচমকা অমন গর্জনে কেঁপে উঠে দুপাশে কেবল মাথা নাড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে, অস্পষ্ট স্বরে বলে, ওদের পরিবারকে যেদিন তোমরা ফিরিয়ে দিয়েছ, মুনিব সেদিনের পর থেকে আমার সঙ্গে সব যোগাযোগ শেষ করেছে। বলেছে আমি আর আমার পরিবার নাকি ওকে আর ওর পরিবারকে অপমান করেছি। ওর মা আর কখনই আমাকে মেনে নেবে না। আমরা নাকি লোভী আর দাম্ভিক। আমাদের সব সম্পর্কের ইতি টেনেছে ও সেদিন।
লুইপার কথায় চমকেছে ধারা। বিগত 3 দিন ও শুধু দেখেছে আপাকে ঘরে মরার মতো পড়ে থাকতে। নিজে থেকে বুঝে নিয়েছিল হয়তো চাচুর উপরে রাগ থেকে এমন দুর্ঘটনার সিদ্ধান্ত নিয়েছিল। মুনিব ভাইয়ের সঙ্গে যে আপার যোগাযোগ শেষ এ কথা জানা ছিল না। ওয়াসিফ বোনের কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওর লাস্ট নাম্বার 67390। লুইপা মাথা নাড়িয়ে জানায়। হ্যাঁ। ওয়াসিফ ফোনটা বের করে সঙ্গে সঙ্গে মুনিবের নাম্বারে কল দেয়। পরপর 2বার কল হলো, কিন্তু ওপাশ থেকে রিসিভ হলো না। তৃতীয়বারের মতো কল দেওয়ার আগে কলটা ব্যাক এলো। ওয়াসিফ কলটা রিসিভ করে লাউডে দিতেই ওপাশের পুরুষটি সালাম দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়াসিফের নাম্বার মুনিব চেনে না। ওদের আগে পরে কখনো ফোন আলাপ হয়নি। তবে ওয়াসিফ যখন জেনেছিল তার বোনের সঙ্গে এই ছেলের সম্পর্ক, খুঁজে খুঁজে ফোন নাম্বারটাও কালেক্ট করে রেখেছিল। ওয়ালাইকুম আসসালাম, শাহিদ ওয়াসিফ বলছি। ওয়াসিফের গলা আর নামটা শোনা মাত্র কয়েক সেকেন্ড চুপ থেকে মুনিম বলে, আমি একটু ব্যস্ত, পরে কল করুন। ওয়াসিফের চোখ মুখ শক্ত হয়, মেজাজটা ভেতরে দমিয়ে রেখে বলে, আমি তোমার সঙ্গে খোশ গল্প করতে ফোন করিনি মুনিব। ওয়াসিফের কথা শেষ করার আগেই মুনিব বলে, তাহলে কি জন্য ফোন করেছেন? কি দরকার আমাকে? ওয়াসিফ এবার আর কোনো প্রসঙ্গে না গিয়ে সরাসরি জানতে চায়, লুইপার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছো? জি করেছি। আর কখনো কল দিবেন না আপনি বা আপনার ওই চাচাতো বোন। একটা লোভী জঘন্য ফ্যামিলি আপনারা। শেষ কথাটা কানে যেতেই ওয়াসিফ গর্জে ওঠে, তোকে হাতের কাছে ফেলে থাপড়িয়ে সোজা করে ফেলতাম। তোর ভাগ্য ভালো তুই আমার হাতের কাছে নেই, মেরুদণ্ডহীন পুরুষ কোথাকার। তুই খুব মেরুদণ্ড সোজা পুরুষ বুঝি। তাহলে চাচাতো বোনকে জোর করে বিয়ে করেছিলি কেন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওয়াসিফ কল কেটে দেয়। শেষ কথাটা উপস্থিত সবার পুরোপুরি বুঝতে সমস্যা হলেও ওর হলো না। এই হিসাবও পরে চুকাবে। ফোনটা পকেটে গুজে সেজো চাচার দিকে তাকাতেই দেখে ভদ্রলোক ওর দিকে তাকিয়ে আছে স্থির চোখে। ওই চাহনি যেন ওয়াসিফকে তিরস্কার করে বলছে, বাপের আগে কখনো বেশি বুঝতে হয় না। তবে ওয়াসিফ গুরুত্ব দিয়ে পাত্তা দেয় না সেই তিরস্কারকে, বরং স্পষ্ট করে জানায়, আজ হবে লুইপার বিয়ে। ছেলে যোগ্য, শিক্ষিত এবং আপনার মেয়ের উপযোগ্য। বাবা হিসেবে যতটুকু কুলায় তৌফেকে মেয়ের বিয়ের আয়োজন করুন। বোনের দিকে আগুন চোখে তাকিয়ে ওয়াসিফ বলে, জানে মেরে ফেলবো এই কুলাঙ্গারের জন্য এক ফোঁটা চোখের পানি ফেললে। তোকে সাপোর্ট দিয়ে পছন্দকে মানতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো তোর চয়েস এমন। তোর সুযোগ শেষ। এবার যেখানে বিয়ে দেবো সেখানে হেসে গেলে সংসার করবি। এই বাড়ির 2 কর্তা, 3 গিন্নি আর বড় ছেলে ওয়াসিফ মিলে বসার ঘর ঠিক কি আলোচনা হলো সে সম্পর্কে ধারা বা লুইপা ওরা আর কেউই কিছুই জানে না। সে তখন থেকে লুইপাটা প্যাচ প্যাচ করে কাঁদছে। ধারা আপাকে সান্ত্বনা দেওয়ার বদলে খেপেছে ওয়াসিফের উপর। ইচ্ছে করছে নিজের মাথাটা দেয়ালে ঠুকতে। কেন যে ওই লোককে তখন ফেরাতে গেল ও? মাথা গরম লোক একটা। হয়েছে হয়েছে, মুনিব ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি, ঝামেলা, তাই বলে কি এখন হুট করে এই ভাঙা মনের মেয়েটাকে ধরে বিয়ে করিয়ে দিতে হবে নাকি? একটু সময় দিলে কি হতো? আবার অন্যদিকে ধারার রাগ এই মুনিবের উপরও হচ্ছে। এই মানুষটা এতদিন এমন ভুল ধরে থাকতো যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন, আর আজ কিভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলল। মুনিবের আজকের এই রূপ দেখে ধারা ভীষণ আশাহত হয়েছে। ধারা এসব ভাবতে ভাবতে কয়েকবার আপার দিকে তাকায়। সে তখন থেকে একরকম ভেবে কেঁদেই যাচ্ছে মেয়েটা। না, এই কান্না আর ধারার সহ্য হচ্ছে না। মনে মনে ধারা তৈরি হয় এবার ও ওয়াসিফকে গিয়ে বলবে, এই আপনি এখন চলে যান তো। আপনাকে ফিরিয়েছিলাম আপার দুঃখ ঘোচাতে, সেই আপনি এখন আপার দুঃখ আবার বাড়িয়ে দিলেন। এর মধ্যে ধারার ফোনে কলেজ গ্রুপ থেকে পরপর 2টো মেসেজ নোটিফিকেশন আসতেই ও খপ করে ফোনটা হাতে তুলে নিল। মিনিট খানেক পর কলেজ থেকে পাঠানো নোটিশগুলো পড়ে ও ঢুকলো ফেসবুকে। আকস্মিক ওর চোখে পড়লো মুনিবের একটি পোস্টে। সঙ্গে সঙ্গে ফোন থেকে চোখ সরিয়ে ধারা তাকায় লুইপার দিকে, আবার তাকায় ফোনের দিকে। ঘন্টা খানেক আগে মুনিব আঞ্জেরা নামের একটা মেয়েকে ট্যাগ লাগিয়ে এঙ্গেজমেন্টের পোস্ট পাবলিশ করেছে। ক্যাপশনে লিখেছে, আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ পারিবারিকভাবে নতুন একটি অধ্যায়ের সাক্ষী হলাম। রাগে দুঃখে থরথর করে কাঁপছে ধারা। একে এই মুহূর্তে সামনে পেলে ধারা যে কি করতো ওর মাথায় আসছে না।
চোখ দুটো ছলছল করে আসলো এটা ভেবে যে ওর আপা ঠিক কতটা নির্মম ভাবে ঠকে গেল এই লোকটার কাছে। কাপা হাতে ধারা টেক্সট করে কিছু লিখতে চেয়েও ফিরে এসে ঠাস করে ব্লক করে ফোনটা ফেলে রাখলো বিছানায়। উল্টো ঘুরে বসলো আপার থেকে, যাতে আপা ওর চোখের পানি না দেখে। মিনিট খানিক সময় নিয়ে নিজেকে সামলে আবার মুখোমুখি বসে আপার কণ্ঠ ঠিক করে বুঝ দেওয়ার মতো করে বলে, 2 রাকাত নফল নামাজ পড়বি, বুঝলি আপা? আল্লাহ তোকে রহম করেছে। এমন মেরুদণ্ডহীন নাপাক মানুষের থেকে তোর ফুলের মতো জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। লুইপা চোখের পানি মুছে এক ধ্যানে বিছানার চাদরের নকশার দিকে তাকিয়ে থাকে। ধারা আবারও বলে, জীবনে এমন কিছু ধাক্কা আমাদের খাওয়া উচিত, তবেই না আমরা জীবন বুঝতে শিখি। কার জন্য জীবন খোয়াতে বসেছিলি? ওই পশুর জন্য, যে তোর জীবন থেকে কতগুলো বছর নষ্ট করে দিল? তুই তো বোকা না আপা, তুই অনেক বুঝদার একটা মেয়ে। তুই চাইলেই তোর জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারিস। লুইপা শুনছে ধারার কথাগুলো, তবে কথার জবাব দেয় না। একটা ভাঙাচোরা মনের মালকিন কি বা আর কথা বলবে? ওর বলার মতো আর কি বা আছে? ধারা চুপচাপ আপার দিকে তাকিয়ে বসে থাকে। এইভাবে দুই বোনের নীরব সময় কাটে। হঠাৎ নীরবতা ভেঙে লুইপা বলে, আমাকে একটা নতুন সিম ম্যানেজ করে দিবি? ফোনটা ধারার দিকে এগিয়ে দিয়ে বলে, পাসওয়ার্ড এত এত ফেসবুক আইডিটা ডিলিট করে দে, হোয়াটসঅ্যাপটাও ডিলিট মার। ফোনের যে যে জায়গাতে ওর ছবি পাবে সব ডিলিট করে দে। কখনো যেন আমার সামনে না আসে। নিজেই করতাম, আমি চাচ্ছি না ওকে আর দেখতে। ধারা চোখ ভরা নোনা পানি নিয়ে শুধু চেয়ে দেখে আপাকে। এ কয়েকটা কথা বলতে গিয়ে কণ্ঠ কতবার কাঁপছে তা ধারা টের পেয়েছে। ধারার মনে পড়ে গত হওয়া রাতগুলোতে ধারা যখন এসে আপার পাশে শুতো, আপা তখন ওকে জড়িয়ে রেখে কল্পনার সংসারের গল্প শোনাতো। ধারাও সে আপার মুখের গল্প শুনে আপার একটা সাজানো সংসারের দৃশ্য আঁকত মনে মনে। আজ সেই মানুষটা ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছে সেটাও চোখের সামনে দেখতে পাচ্ছে স্পষ্ট করে। এপ্রিলের এই মাসটাতে দিন ভরা রৌদ্রতাপের পর বিকেলে এক ঝাপটা ঝড়ো হাওয়া বইয়ে এখন টিপটপ বৃষ্টিতে মেতে উঠেছে পরিবেশ। সে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট যে গেল আর এলোই না। আজকে এই পাড়ার বাড়িটিতে একটা ছোটখাটো বিয়ের আয়োজন চলছে, তবে এখানে না আছে সানাই আর না আছে কোনো হই হুল্লোড়। বরপক্ষের থেকে এখনো কেউ আসেনি। ওয়াসিফ জানিয়েছে আসতে রাত হবে, চিন্তা না করতে। মেহমান বলতে লুইপার বড় মামা মামি এসেছে মামা বাড়ির পক্ষ থেকে। খালারা আসতে পারেনি এমন দূরের পথ আর হুট করে বিয়ের ডাক পড়াতে এবাড়ির বাইরের রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। শাহিনুর বসেছে চুলার কাজটাতে। ওরা দুজা তাকে সবকিছু গুছিয়ে দিচ্ছে। আশপাশ থেকে পাড়া প্রতিবেশী বউ মুরব্বীরা আসছে, উকি দিচ্ছে, খোঁজ নিচ্ছে বর কি করে, এমন হুট করে বিয়ে কেন? তোমাদের বাড়ির মেয়েগুলোকে এভাবে হুট করে বিয়ে দিয়ে দাও কেন তোমরা? সে কত কথা। ওরা তিন যা শুধু চুপচাপ শুনে যাচ্ছে, উত্তর দেওয়ার মতো হলে দিচ্ছে। সন্ধ্যার একটু পর পরই বৃষ্টি মাথায় নিয়ে শাহিন এলো বাড়িতে। সে ঢাকা থেকে এলো বেচারা ভিজে পুরো একাকার হয়েছে। এতদিন পর মেছো ভাইকে দেখে ধারা ছুটতে ছুটতে এগিয়ে এসে হাতের ব্যাগ দুটো নিতে নিতে বলল, আপনি কে? ঠিক চিনলাম না তো। ধারা ফাজলামি করছে বুঝতে পেরে ওর মাথায় হালকা চাপট মেরে বলল। আরে পিচ্ছি যে। পরপর বিস্ময়কর কণ্ঠে বলে, আমার ভুল হয়েছে, মাফ করবেন ভাবি। একগাল হেসে শাহিন বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোর মতো পিচ্ছিকে ভাবি রাখতে হবে। কত ছোট তুই আমার, কিন্তু সম্পর্কের দিক থেকে কত বড় হয়ে গেলি রে। তাতে কি, ওসব ভাবি টাবি ভুলে যাও। আমি তোমার বোনই, ভাবি টাবি কিছু না। শাহিন হাসে বলে, আম্মারা কই রে? আমাকে একটা গামছা দে। আম্মারা সব রান্নাঘরে, দাঁড়াও তোমাকে গামছা দিচ্ছি। ধারা ব্যাগগুলো টেনে নিয়ে হাঁটা ধরতে পেছন থেকে শাহিন বলে, তোর বাম হাতের ব্যাগটাতে দুটো সেম শাড়ি আছে, একটা তোর আর একটা লুইপার। তোদের বিয়ের উপহার। বেকার মানুষ, চাকরি বাকরি এখনো করি না, পড়িস কেমন? আমার ভালো লাগবে। এশার আজান শেষ হয়েছে। বাইরে এখনো টিপটপ বৃষ্টি পড়ছে। কারেন্ট নেই এলাকার কোথাও। বিকেলের সেই ঝড়ে বৈদ্যুতিক খুঁটি সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এ রাতে আর আসবে বলে
দোতলা থেকে ধারা দেখে শাহিন ভাই এসে কাজকর্মে হাত লাগিয়েছে। বসার ঘর সহ রান্নাঘর, উঠানে বড় বড় সব ব্যাক লাইট লাগাচ্ছে। ও আশেপাশে চোখ বুলিয়ে কোথাও আসিফকে দেখে না। আশ্চর্যের বিষয় হলো এটা যে মানুষটাকে বিকেলের পর থেকে ধারা আর দেখেইনি। কোথায় গেল বা কি করছে এসব বিষয় কিছুই জানে না। এভাবে সময় কাটছে না ধারার। আপা ঘরে কেঁদে কেটে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে একটু। লোপা, মাহিন ওরা শাহিন ভাইয়ের পিছু পিছু ঘুরছে। বাবার মেজো চাচা বাজারের দিকে। ধারা ওখান থেকে সোজা হেঁটে উকি দিয়ে শাহিনুরের ঘরে। পুরো ঘরে ছোট একটা চার্জার লাইট জ্বালিয়ে ঈশান নামাজ পড়ছে শাহিনুর। ধারা দরজার কাছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে। নামাজ শেষ করে সালাম ফেরাতেই ধারা বলে, তোমাদের পাত্র কই? আর বউই বা কখন সাজাবে তোমরা? শাহিনুর মাথা ঘুরিয়ে ধারাকে দেখে বলে, ওয়াসিফকে একটা কল দিয়ে শোন তো ও কত দূর। বলে তো গেল ও না ফেরা অবধি আমরা যেন হাত বাড়িয়ে কিছু না করতে যাই। ধারা বড় মায়ের ঘরের সামনে থেকে চলে গিয়ে দাঁড়ায় দোতলার বারান্দায়। ফোন যে দেবে ভালো কথা, কিন্তু নেটওয়ার্ক তো পেতে হবে। ধারা দুহাত উঁচু করে এদিকে সেদিকে ধরে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে পেলে অমনি কল দেয় ওয়াসিফের নাম্বারে। কল হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। সেকেন্ড কল দেওয়ার আগেই নেটওয়ার্ক খাওয়া হয়ে গেল। অধৈর্য ধারা ধুরো ছাতার মাথা। বলে গটগট পায়ে নিচে নামে। ঘড়ির কাঁটা ঠিক রাত 11:15 ঘরে। এবাড়ির মানুষগুলো নির্জীব ভঙ্গিতে বসে আছে বসার ঘরটাতে। কাজীকে এনে গুছিয়ে রাখা হয়েছে সেই রাত 9টার পর। শাহিন চুপচাপ দুই চাচার ভার করে রাখা মুখ দুটো চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। শাহিনুর কতক্ষণ বসে থাকে, আবার বাটন ফোনটা চেপে বড় ছেলের ফোনে কল দেয়।